আমি বাঁচতে পারবো না উত্তম। তুমি চলে যাও, আর জীবনে কোনদিন তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে না। এই দেখায় দেখায় আমার জীবনে শেষ। চলে যাও। এই জীবনে শেষ দেখা, আর তোমার সঙ্গে কোনোদিন দেখা হবে না। ঠিক আছে উত্তম, আমি চলে যাচ্ছি। যাওয়ার সময় এই দেখো, আমি কিছু গয়না পরে এসেছিলাম। এই গয়নাগুলো আমি যদি নিয়ে যাই, পাপি হয়তো জানতে পারলে খুব মুশকিল হবে। তাই বলছি, কিছু গয়না দিচ্ছি, তোমার বউকে দিও। এটা শুধু আমার তরফ থেকে উপহার। কি বললে? এই গয়না আমি নিতে পারবো না, আমি পারবো না। তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার গায়ের গয়না আমি কিছুতেই নিতে উত্তম, তুমি যদি না নাও, আমি যে খুব দুঃখ পাবো। কি বললে? তুমি তো আমাকে বিয়ে তো করলে না। এই গয়নাগুলো নিয়ে তুমি যদি নাও না, আমি জানবো চিরকাল আমি তোমার পাশে আছি। পারুল, এই গয়না না নিলে তুমি মনে বড় আঘাত পাবে, বড় কষ্ট পাবে। না পারুল, যে আঘাত তুমি পেয়েছো, যে ব্যথা তুমি পেয়েছো, এরপর আর আমি আঘাত দিতে পারবো না। পারুল, জানি উত্তম, তাই তো বলছি, এইগুলো তুমি নাও। আমি অনেক দূর থেকে জানবো আমার ভালোবাসা তোমার কাছে আছে। উত্তম, আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার সময় একটা কথা আমি তোমায় বলে যাই। তোমার যে ভালোবাসা আমার কাছে আছে, কি জানো? কি আছে? তোমার ভালোবাসার পরশেতে তোমাকে যা আমি উজাড় করে দিয়েছি, আজকে তোমার সন্তানের মা হতে চলেছি। আমি ভেবেছিলাম তোমার সঙ্গে আমার যখন বিয়ে হবে, তোমার ঘরে যাব, সেই ঘরে গিয়ে হয়তো এই ফুলসজ্জা রাতে খবরটা তোমাকে আমি জানাবো। কিন্তু আমার জীবনে তা হলো না উত্তম। আমি এই গর্ভের সন্তানকে নিয়ে আমি চলে যাচ্ছি। কোনোদিন আর তোমার কাছে আসবো না। চলে যাচ্ছি উত্তম। চলে গেল, এক রাস দুঃখ বুকে করে চলে গেল। কিন্তু কি বলে গেল? আমার ঔরস যত সন্তান পারুলের গর্ভে। এ কি করেছি আমি? কি মহা ভুল করেছি! ওগো ভগবান, এই সুন্দর পৃথিবীতে পারুল ছাড়া আমি বাঁচতে চাই না। তুমি আমাকে মৃত্যু দাও। পরিবেশটা খারাপ। হ্যাঁ পরিবেশটা। আরে তুই পাগলি হরি, মনে রাখিস এই ঘরে বিয়ে দিয়েছি, ও তুমি দেখতে শুনতে খারাপ নয়, হ্যান্ডসাম ছেলে। হ্যাঁ। কেন বিয়ে দিয়েছি তোর সঙ্গে বলতো? কেন? আরে তুই পাড়া গায়ে থাকবি নাকি? আমার কথা শোন। কি? এই পাড়া গায়ে তোকে পরে থাকতে হবে না। আমি যে কথাটা বলছি একটু মাথা দিয়ে কান খুলে শোন। কি শুনবো দাদা? যেমন করে হোক ওই উত্তমকে ওর দাদা বৌদির সাথে থেকে আলাদা করতে। কিন্তু কিভাবে আলাদা করব? আমি বুঝতে পেরেছি। কিভাবে আলাদা হবে সেটা তুমি বুঝে নিতে হবে। না। আরে আরে আমার ভাবতেও লজ্জা লাগে। কথা বলে রাখি না। উত্তমের দাদা বৌদিকে আরে ঘরের কাজ করাবি, বাজার করাবি, এমন কি ওই বাজার থেকে একদিন পরেই হয়ে গেছে। কি বলে
সিগারেট খেয়ে নে, ঠিক আছে দাদা। আমি সেটা একদম কলকাতা 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 কি বলেছে দাদা? বারে যাব, হোটেলে যাবি হোটেলে যাব। আরে যেমন আর শুধু তাই নয়, নিত্য নিত্য নিয়ে তাদের সাথে সেই গানটা গানা ও দাদা, আমি একটা কথা বলছিলাম। তুমি আমাকে মাঝে মাঝে বলো না তুই দেখতে খুব সুন্দর, স্মার্ট, কি সুন্দর চেহারা। কিন্তু দাদা, আমার কিন্তু একটা ইচ্ছা আছে। কি চাও আর কি সেই চাও ইচ্ছা তো তুমি ছাড়া কেউ পারবে না পূর্ণ করতে। বলো তো, আমি সুন্দর একটা নায়িকা হতে চাই। আরে হবি হবি নায়িকা হবি আর নায়িকা হতে গেলে এই মডার্ন যুগে মডার্ন গান গাইতে হবে, নাচতে হবে। দেখি একটা গান গাইতে একটু নাচতে। মডার্ন গান গাইতে বলছো, ডান্স করতে বলছো? আচ্ছা দাদা, এখনকার দিনে যে গানগুলো রয়েছে ওই গান গাইলে হবে তো? হ্যাঁ রেখেবি ঠিক বলেছো, সেই গানটাই গাইবো। এ গাছে ফল ধরেছে, লোকে নজর পড়েছে, আরে পায়ে ফলরা বুঝি এই পাকাতে দেবে না। তোকার গান গাইতে হবে না। চল দেখি উত্তমের দাদা বৌদি কি করছে। শোনো বাবা, তুমি যে প্ল্যান বানাবে, সেই প্ল্যান অনুযায়ী কিন্তু আমি কাজ করব। কিন্তু একটা কথা দাদা, তুমি বাইরে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো তো যে তোমার প্ল্যান মতন সে পথে চলতে পারছে কিনা। তোর সব সময় ছায়ার মতন তোর সাথে আমি থাকবো, শুধু তুই আমার কথার মতন কাজ করে যাবি। দেখ তোর লাইফের আমি কি করতে পারি। ওই তো, বড়দা চলে যাচ্ছে ওই ধারে। ঠিক আছে, আমি এখনই ডাকবো। ও বড়দা! বড়দা! বৌমা, তুমি আমায় ডাকলে? হ্যাঁ, আপনাকে আমি ডাকলাম। কিন্তু কেন বৌমা হঠাৎ কত ডাকলে? বেলা হয়েছে বলেন তো দেখি। আরে বাজারে যেতে হবে তো। হ্যাঁ, হ্যাঁ, বৌমা। বাজার করে না আনলে রান্নাটা হবে কি করে? বেশ বৌমা, এতদিন তো বলো না, আজকে বললেন। তাই বাজার থেকে কি কি আনতে হবে তুমি আমায় বলো। শুনুন বাচ্চা, আজ থেকে কিন্তু বাইরের কাজ দায়িত্ব আপনাকেই নিতে হবে। রেশন তোলা, বাজার করা, দুধ আনা, এইসব কাজগুলো কিন্তু আপনাকেই করতে হবে। আচ্ছা, দেখুন ওই বাইরে রাখা আছে বাজারের ব্যাগ, ওতে ফর্দতে সবকিছু লেখা আছে। আচ্ছা, যা যা লেখা আছে তাই তাই বাজার থেকে নিয়ে আসবেন। আর পাই টু পাই এসে আমাকে হিসাব দেবেন আপনি। তুমি হিসাব নেবে? হ্যাঁ বর্দা। বেশ, দেবো। বেশ, শুনুন, তাহলে- সংসারটা তো আমাদেরকেই হ্যাঁ, চালাতে হ্যাঁ, হয়। হ্যাঁ। আর বেশ। বাজার যখন যাচ্ছেন একটা কথা বলছিলাম, কি? কিছু যদি না মনে করেন তাহলে বলছি। আচ্ছা, বলো বলছি, বাবা। বাইরে বারান্দাতে দেখবেন আমার এক জোড়া জুতো আছে, ছিঁড়ে পড়ে আছে। তাই বাজারে গেলে পরে জুতো দুটো নিয়ে যাবেন, ভালো করে সেলাই করে। তাকে কোন কথা বলছো তুমি? ঠিকই বলছি। শুনুন, এসব কাজ আপনাকে করতে হবে। আমাকে? আর আপনি যদি না করেন তাহলে বাড়ি থেকে আপনাদের আলাদা করে দেবো। বৌমা! হ্যাঁ, ঠিক বলেছেন। দাঁড়াও বৌমা, আলাদা করে দেওয়ার আগে এই প্রস্তাবটা কে রেখেছে? আমার ভাই উত্তম। বাজার যাওয়ার আগে এই পয়সাটা আমি আগেই করতে চাই। যে উত্তম এত
বড় কথা বললো কি করে, আর সাহসটা পেলে কোথায়? উত্তম, উত্তম, চিৎকার করছো কেন? বলো কি হয়েছে? আমাকে জিজ্ঞাসা না করে তোর গুণধর বউকে জিজ্ঞেস করলে পারি। কথাটা আপনি আজ বলুন। থেকে আমাকে বসে খেতে দেবে না। ঠিক আছে, তো বাজার করতে হবে, পাই টু পাই হিসাব তোর বউকে বুঝিয়ে দিতে হবে। যাবার সময় তোর বউর ছিঁড়া জুতো টুতো সঙ্গে করে নিয়ে বাজার থেকে সেলাই করে এনে দিতে হবে। আর এসবগুলো যদি আমি না করি তাহলে সংসার থেকে আলাদা করে দেবে। তুই তো বলেছিস। আমি বলেছি? হ্যাঁ, আমরা বোঝা হয়ে গেছি। শোনো দাদা, একটা কথা মনে রেখো যে তুমি আমার দাদা আর আমি তোমার ভাই। তোমার সঙ্গে আছে আমার রক্তের সম্পর্ক, স্নেহের বন্ধন। যদি প্রয়োজন হয় সূর্য পশ্চিম আকাশে উঠবে, কিন্তু দাদা ভাইয়ের এই রক্তের সম্পর্ক কখনো ম্লান হয়ে যেতে পারে। কিন্তু আমি জানতে চাই আমাদের এই সুখের সংসারে এত বড় কথা বলেছে কে? আমি। What nonsense? সামাল রায়, তুমি এত বড় কথা বলেছো কেন আমি জানতে পারি? সত্যি উত্তম, আচ্ছা তোর ভোলা মন, এ কথাটা আমার নয় তোর কথা। আমার? কেন দাদার সামনে বলেছিলি তোর লজ্জা লাগছে? আরে মনে নেই? আরে সেই তো ও সেদিন ওই চায়ের দোকানে বসে দুজনে চা খেয়েছিলাম, তুই বলছিলিস দাদা বৌদি আমার বোঝা হয়ে গেছে, আমি একা সংসার আর টানতে পারছি না, আর দাদা বৌদি যদি আমার ঘাট থেকে নেমে যায় আমি একটু শান্তি পাই, একটু হাল খাই, এটা তুই বলছিলিস। What? আমি বলেছি তো? হ্যাঁ তুই বলছিলিস। গেট আউট, আই সে গেট আউট ফ্রম মাই হাউস। ঘর থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। তোমার মতো লোক বন্ধ হয়ে এই বাড়ি, তাহলে তোমার হাত পা ভেঙে গুড়িয়ে দেবো আমি। গেট আউট আই সে। উত্তম, চলে আমি যাচ্ছি উত্তম, তবে একটা কথা মনে রাখিস, কিন্তু আবার আমাকে এই ঘরে আসতে হবে। কেন বলতো? কেন? কেন যে আমার বোন দিয়েছে এই ঘরে। আবার কোন দিন আসবো জানিস? কোন দিন? এই তোদের ঘরে যখন দাও 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 করে আগুন ধরে, আগুন জ্বলতে জ্বলতে সব কিছু পুড়িয়ে ছাড়খাড় করে সেই আগুনটা যখন আস্তে 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 নিভে যাবে, ঠিক সেই সময় আসবো আমি। বেশি কিছু করবো না, ওই আগুনটা যখন নিভে যাবে না, ওখানে এসে হাওয়া দিয়ে পুনরায় আবার আগুনটাকে জাগিয়ে দেবো। বলো দাদা, বলো তুমি ভেঙে দেবে না? না রে ভাই, এত ঠুনকো কাঁচের চুরির মতো আমি ভেঙে কখনোই যাব না। তুই যে আমার ছোট্ট ভাই, তোকে অনেক আশা নিয়ে আমরা মানুষ করেছি। যা, যেটা নিয়ে সংসারে এত বাড়াবাড়ি হয়ে গেল, এটা নিয়ে তুই আর অশান্তি করিস না। তুই শান্ত হ, আমি বাজারে যাচ্ছি ভাই, আমি বাজারে যাচ্ছি। উত্তম, তুমি আমার সামনে আমাকে ইনসাল্ট করলে। শোনো নীলিমা, তোমার সঙ্গে আজ আমার দু একটা কথা আছে। আমার বোঝাপড়া, হ্যাঁ। কেমন বোঝাপড়া আছে? তোমার বড় করে প্রয়োজন। আরে বউ, এটা কলকাতা নয়, এটা গ্রাম পাড়াগা। আজ থেকে এইসব নোংরা পোশাক পরিত্যাগ করে শাড়ি শাঁখা সিঁদুর পরবে, তুলসী তলায় প্রদীপ জ্বালবে, সন্ধ্যা প্রদীপ দিয়ে ঠাকুরকে প্রার্থনা করে বলবে ঠাকুর সংসারে মঙ্গল করো। তাই আজ থেকে এইসব নোংরা পোশাক পরিত্যাগ করবে। ননে ভাই, তোমার আদেশ আমি মানছি। শোনো, তোমাদের পাড়াগাঁয়ের কিন্তু মনে রেখো না, এইরকম পোশাক পরে নিজেকে লোকের কাছে ফিরিয়ে দেওয়া যায়, কাউকে ফিরিয়ে দেওয়া যায় না। তোমার কাছে আমি শিক্ষা অর্জন করতে আসছি। তোমরা তোমাদের মতো মেয়েরা
খেয়েছে, যে মায়েরা পর পুরুষ নিয়ে মাতামাতি করেছে, সেই মায়েরা সন্তানের কাছে ছেঁড়া জুতো ছাড়া কিচ্ছু না, ছেঁড়া জুতো ছাড়া তুমি জানো না তুমি বিয়ে করে কাকে বাড়িতে তুমি যখন আমাকে বিয়ে করে বাড়িতে এনেছো এই বাড়িতে কি করি? এত বড় বাড়ির একমাত্র আমি চাকর, সব কাজ আমি না করলে এদিক থেকে ওদিক হয়ে যায়। এদিকে দাদা বাবু শুধু ব্যবসা ব্যবসা ব্যবসা, এদিকে তার মেয়ের দিকে কোনো ধ্যান নেই। মেয়ে কখন কলেজ যাচ্ছে, কখন আসছে, কোনো ধ্যান নেই। আরে বাবা, আমার একটু চোখ এদিক থেকে ওদিক সরানো যায় না, আপনারাই বলুন। আরে এই বয়সে এত কাজ আমার পক্ষে সামলানো যায়? যায় না, তবু করতে হয়। কি করব? দিদিমণিকে এই ছোট্ট থেকে কোলে পিঠে করে এত বড় মানুষ করেছি, এই বাড়ির উপর আমার একটা মায়া পড়ে গেছে। বাড়ি ছেড়েও আমি যেতে পারি না। আর দাদাবাবু তো ব্যবসা নিয়েই পড়ে আছে। দেখি আবার দিদিমণি কোথায় গেল। দিদিমণি, ও দিদিমণি, তুমি বাড়ি এসেছো? দিদিমণি, ও এই বুঝি আসার সময় হলো তোমার? কেন ডাকছো বলো দাদু? কেন ডাকছি মানে, কালকে তোমার শরীর খারাপ হয়েছিল, মাথা ঘুরে পড়ে গিয়েছিলে, মনে আছে তো? হ্যাঁ মনে আছে। তার জন্য ডাক্তারবাবু একটা প্রেসক্রিপশন লিখে দিয়েছিল। আর তাই দেখে তোমার বাপি তো রেগে খুব মাথা গরম করে বলছে, ওই মেয়ে যদি বাড়িতে ঢোকে আমি এক ফোঁটা জল স্পর্শ করবো না। আমি তো জানি না বাপু, আমি মূর্খ সূর্খ মানুষ। কি আছে দিদিমণি এই চিঠিতে? যে চিঠি না, এটা সে ডাক্তারের কি লেখা, যে ওটা কি বলে, প্রেসক্রিপশন নাকি? কই দেখি, আমাকে দাও তো। কি লেখা আছে? মূর্খ মানুষ তো, ওই জন্য বুঝতে পারোনি। এটাতে লেখা আছে যে আমি সন্তানের মা হতে চাই। দেখি দিদিমণি। হ্যাঁ দাদু। এই সন্তানের বাবা কে দিদিমণি? এই সন্তানের কেন বলতে পারবে না? কি জানো, একে তোমার ভাবি ওই প্রেসক্রিপশন দেখে বলেছে, ও যদি দিদিমণি, তোমার দিদিমণি যদি ঘরে ঢোকে আমি এক ফোঁটা জল স্পর্শ করবো না। এই ঘরে ঢোকার সাথে সাথে ওকে ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দিস। দাদু। হয়তো দেখা সাক্ষাৎ হয়নি, সেই আগে হয়তো বলেছে। এত বড় ঘটনা দিদিমণি, এটা তো ঠিক নয় দিদিমণি, এটা তো ঠিক নয়। বাপি তো রাগ করারই প্রয়োজন। কেন জানো, আমি যেহেতু সন্তানের মা হতে চলেছি, এই সমাজে তো বাপি তো মুখ দেখাতে পারবে না। ওই জন্যই বাপি আমার উপরে রেগে আছে। আর ওই জন্যই বলেছে যে এই ঘর আমি চলে যাচ্ছি। তোমার বাপি আসুক। তুমি তো জানো বাপি কি? বাপি যদি আমাকে আবার দেখতে পায়, তাহলে হয়তো আর কিছু আমার জন্য
আমি কেমন মানুষ? দিদিমণি ঘরে ঢুকতে না ঢুকতে এইসব কথা কি আমার বলা দরকার ছিল? আর দাদা বাবু ব্যবসার কাজে সব সময় বাইরে বাইরে থাকে, একদিন হঠাৎ ওই কাগজে দেখি কি সব বললো, বাবরে দিদিমণি আবার কোথায় চলে গেল দেখি। অবধ মেয়ে এই বয়সে সে কোথায় যাবে? না আমি দেখি দিদিমণি কোথায় গেল। দিদিমণি, দিদিমণি! কিছুতেই ভাই ভাই বিচ্ছেদ করা যাচ্ছে না। কি করে যে এদের দুইজনকে আলাদা করব আমাকে তো মাথায় সবসময় দাদা বলে গেল যেমন করে হোক কাজটা তোকে করতে হবে। এদের দুজনকে আলাদা না করলে উত্তম চাকরি করছে, তবেই তো আমি আনন্দে থাকতে পারবো। এভাবে সহজে উত্তমের দাদা বৌদিকে আলাদা করা যাবে না। তার জন্য আমি বহু বেরেন খাটি একটা মুখ্য মসজিদ নিয়ে এসেছি। তাই নাকি? তারপর চালটা একটু পাল্টাই যাবে, বুঝলি? কি চাল দেবে এই দাদা? দেখেছিস এটা কি বলতো? রুমাল। এটা সামান্য রুমাল নয়, এই রুমালে মেশানো আছে ক্লোরোফর্ম। হ্যাঁ, যে ডাক্তারবাবুরা হ্যাঁ, এই হ্যাঁ। ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে অপারেশন করে না, হ্যাঁ, কারো যদি নাকে দেওয়া হয় সে অজ্ঞান হয়ে পড়ে যাবে। ঠিক বলেছে দাদা। শোন, কি কথা হবে তোকে কানে কানে আমি বলে দিচ্ছি, শোন। কথাটা বুঝতে পেরেছিস? ওই দেখ উত্তম আসছে, উত্তমের বউ যাচ্ছে। চল একটু লুকিয়ে পড়ি আমরা, চল। ও বৌদি, আরে অফিসের সময় হয়ে গেছে, আর এখনো তুমি রান্না করে? আমি অফিসে যাবো, তাড়াতাড়ি করো। বউ যাচ্ছে, উত্তমের বউ যাচ্ছে। এই উত্তম, উত্তম যে আমাকে বললো বৌদি তাড়াতাড়ি রান্না করো। আমি অফিসে যাবো, আমি তো রান্না করবো। কাজ হয়ে গেছে। দাদা, এইবার দেখো না আমার অভিনয় যে তুমি আর দেরি নয়, ডাক ওই বুড়ো ভামটাকে ডাক। দাদা! ও বড়দা! বড়দা! ও বড়দা! কি ব্যাপার ডেকেছো বৌমা? কেন ডাকো? বলো। আচ্ছা দাদা, আপনাকে একটা কথা বলবো। আপনি হয়তো কিছুই জানেন না। আমাকে এই বাড়িতে আপনার ভাইয়ের বউ করে নিয়ে এসেছেন। হ্যাঁ, কিন্তু আপনি কাজটা মোটেই ভালো করেননি। আপনি আমার এত বড় সর্বনাশ করে দিলেন দাদা। না না আরে না। কি করছিস? দাদা আমি একটা কথা বলি, আপনি এই রাধা কৃষ্ণর যুগল মিলন দেখেছেন দাদা? রাসলীলা দেখেছেন রাসলীলা, রাসলীলা। নাকি বৃন্দাবনে যেতে হবে না দাদা? হ্যাঁ। দাদা, আমার এখন কি হবে দাদা? আমার এখন কি হবে? উত্তম! নীলিমা! নীলিমা! দয়া! চিৎকার করছো কেন? কি হয়েছে? বাহ! এতক্ষণ চোখে আঙুল দিয়ে আমাকে দেখিয়ে দিল তোমরা দুজনে রাধা কৃষ্ণের যুগল মিলনের মতো ঘুমিয়েছিলে। আমরা দুজনে রাধা কৃষ্ণের যুগল মিলনের মতো ঘুমিয়েছিলাম। আমি এর অর্থটা তো বুঝতে পারলাম না। হ্যাঁ। বলতে চাইছো তোমরা? কি বলতে চাইছি এখনো বুঝতে পারলে না? না,
আমি বুঝতে পারছি না তোমরা কি বলছো। তাই যদি হয় দাদা কথাটা খুলে বলুন, তবে তো বুঝবে। কি আর বলতে চাই দাদা? দাদা তো নিজের মুখে বলতে পারছে না, দাদা নিজের চোখে দেখেছে। নীলিমা, আমরাও নিজের চোখে দেখেছি। নিজের চোখে দেখেছো? কি আবার দেখবো? তোমরা দুজনে একসাথে গোপনে প্রেমে না, না নীলিমা, তুমি বলো না নীলিমা, এমন কথা তুমি বলো না। ছি নীলিমা, ছি, তুমি এমন কথা বলতে পারলে? ছি, আমি ছি। তার তা মানে- তুমি একটা অসভ্য মেয়ে। তার মানে তুমি বলতে চাইছো? হ্যাঁ, তুমি আমার কল্পনা করে ভালোবাসা আছে তোমার তোমার সঙ্গে সঙ্গে। আমার সম্পর্ক আছে? না 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 নীলিমা, না, এমন কথা তুমি ছি, বলো না। ছি দিদি। আমার কোনো অবৈধ সম্পর্ক নেই। তোমার মনে যদি এই ছিল, তাহলে কেন কেন এই বাড়িতে আমাকে ছোট বউ করে এনেছো? তুমি তো উত্তমকে নিয়ে থাকতে হতে। কেন আমার এই জীবনটা নষ্ট করো? করো, আমি আর শুনতে পারছি না, আমি আর শুনতে পারছি না। দাদা বলো, দাদা বলো, তুমি হ্যাঁ। কি দেখেছো? থাক, তোকে বলতে হবে না। দাদা দয়া, এই বাড়িতে আমি আর থাকতে চাই না। এই বাড়ি পরিত্যাগ করে আমি এখনই চলে যেতে চাই। না না, না না, আমি এই বাড়ি পরিত্যাগ করে চলে যেতে পারবো না। দিল করে এই সংসারটাকে আমি আগলে রেখেছি, এই সংসার ছেড়ে আমি অন্য কোথাও যেতে পারবো না। তুমি আমায় কোথাও চলে যেতে বলো না স্বামী। তবে কি তুমি? আমি উত্তমকে ছেড়ে যেতে পারবো না। বাহ 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 বাহ, বাহ। অতি চমৎকার, অতি চমৎকার। তবে কি তুমি যদি এই বাড়ি ছেড়ে না যাও, না, তুমি কি তোমার স্বামীর মরা মুখ দেখতে চাও? তুমি কি বলছো? তুমি কি বলছো? না, আমি আমার স্বামীর মনে মুখ দেখতে চাই না। কিন্তু উত্তম, উত্তম যে আমার সন্তান, তাকে যে আমি সন্তান স্নেহে লালন পালন করেছি, আজ আজ তোমরা না জেনে না শুনে আমার আমার মাথায় এত বড় কলঙ্কের পশরার বোঝা চাপিয়ে দিয়েছো। ওকে বিশ্বাস করো, উত্তমের সঙ্গে আমার কোনো অবৈধ সম্পর্ক নেই। উত্তমের সঙ্গে চলে আমার চলো। কোনো কলঙ্কের বোঝাকে চাপা দিতে তুমি আমার হাত ধরে এ বাড়ি পরিত্যাগ করে চলো। দয়া, দাদা পারলে, দাদা পারলে, তোমার ভাইকে অবিশ্বাস করতে পারলে? ওরে দাদা। দাও, উত্তম, তোকে ছোট্ট থেকে মানুষ করেছিলাম ভাই। ওরে, তোর মুখে না খেয়ে খাবার তুলে দিয়েছি, কতদিন অনাহারে থেকেছি। বাবা মা মরে যাওয়ার পর এই ছোট্ট একটা কুড়ো এই বুকে করে একটু একটু করে মাটি নিয়ে আমি তৈরি করেছিলাম। যাবার সময় আমি কিচ্ছু নেব না, এই কুড়ো বাড়িটাকে আমি তোকেই দিয়ে গেলাম, তোকেই দিয়ে গেলাম। কলকাতায় ছুটে গিয়ে আমাদের কেউ নেই, অন্তত এই মুখে একটু আগুন দিয়ে আসি। সংসার আমাকে একা ফেলে দিয়ে চলে গেল। উত্তম তুই একা? আরে আমি আছি, হ্যাঁ? লিলিমা আছে তোর সাথে। তোমার বিয়ে করাবো, তুমি একা হবে কেন? এই তো এই তো আমার মনে পড়ে গেছে। কে বলে আমি একা, কে বলে আমি অসহায়? আমার আমার বিয়ে করে বউ আছে আমার পাশে, আরে বিশেষ করে আমার শালা বাবু। ঠিক বলেছো রামাল, তুমি আছো আমার পাশে, আমার বউ আছে আমার পাশে। শোনো নির্মা, আমার জীবনে এত বড় উপকার কেউ করতে পারে সর্বপ্রথম তুমি করলে। উপকার? আমার দাদার বউকে আমার বোঝা হয়েছিল, বোঝা। আমি পারছিলাম না তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিতে।
কিন্তু তোমাদের ভাই বোনের লেগে ওদের যে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, এর জন্য তোমরা বড় উপকার করেছো। সেই জন্য আমার বউকে আমি পুরস্কার দেবো। আরে নীলিমা, ও তো বলে পুরস্কার দেবে। আরে বলো কত ভালো কাজ কাছে এসো করেছে। ডার্লিং, কাছে এসো। তুমি আমার জীবনে যে উপকার করলে, এর পুরস্কার কি জানো? এর পুরস্কার হচ্ছে আমার মিষ্টি হাতে পারতাম জামাল জুতো আমি তোমার মুখে মারতে পারতাম, কিন্তু মারলাম না কি ভেবে জানো? ভেবে দেখলাম যে মানুষ আর কুকুরের মধ্যে যথেষ্ট প্রভেদ আছে। একটা কুকুর মানুষকে কামড়ায়, কোন মানুষ কখনো কুকুরকে কামড়াতে পারে না। শোনো নীলিমা, শোনো দেওয়াল, কলেজে আমি গিয়েছি, লেখাপড়া আমি করেছি। যেদিন কলেজের মাটিতে প্রথম পা দিয়েছিলাম, সেদিন আমাদের প্রফেসর একটা লেকচার কি বলেছিল জানো? বলেছিল রোদ, জল, পাথর আর বাতাসের আকর্ষণ বিকর্ষণ ও ঘর্ষণে বড় জল। আর সেই মাটির গলা পৃথিবীর প্রথম প্রাণী হলো সমুদ্র পোকা জেলিফিশ। তারপর বিবর্তনের পর বিবর্তন ফেরিয়ে আবর্তনের পাকে ঘুরতে ঘুরতে জন্ম হয়েছে লক্ষ লক্ষ কীট পতঙ্গ, তারপর জন্তু, জানোয়ার, তারপর বাঁদর, তারপরে পৃথিবীর বুকে এসেছিল মানুষ। তোমাদের দুই ভাই বোনের চরিত্র দেখে মন আমার বলছে সব মানুষ মানুষের মতো দেখতে হলে কি হবে? এখনো অনেক মানুষের বুকে বাসা বেঁধে আছে অসংখ্য আদিম যুগের সেই পোকা। না থামাল না, তোকে আমি কিচ্ছু বলবো না, তোমাকে আমি কিচ্ছু বলবো না। বলবো সে পরম করুণাময় ঈশ্বরকে, যে ঈশ্বর তৈরি করেছে সব ভালো মানুষের দলকে, যে ঈশ্বর তৈরি করেছে তোমাদের মতো নোংরা মানুষকে, সে ঈশ্বরের দেখে বলবো ওগো প্রভু, এরা কি ভুল করছে না নিজেরাই জানে না, তাই তুমি পারো, এদের ক্ষমা করে দিও প্রভু, তুমি এদের ক্ষমা করে দিও, ক্ষমা করে। দাদা দেখলে তো কেমন ভাবে আমাকে অপমান করলো উত্তম। আরে শান্ত হ, শান্ত হ। এই তো কি করে শান্ত হবো বলতে পারো? এই তো। আরে উত্তম এখন চাকরি করে। দাদা বৌদি ওকে ছেড়ে চলে গেছে। উত্তমকে কলকাতা নিয়ে যাবো, ভালো একটা বিল্ডিং তৈরি করে দেবো। আরে এখন ওর মাথা খারাপ হয়ে গেছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। নে সিগারেট খা, সিগারেট খা, দিয়ে মাথাটা একটু ঠান্ডা কর। শোনো দাদা, খালি মাথা গরম হলে সিগারেট খা, সিগারেট খা। হ্যাঁ বলি একটা ভালো দামি মাল জোগাড় করতে পারলে না? হবে হবে, ধীরে সুস্থ হবে, এখানে নয়। চল আমরা দুই ভাই বোনে রুমে বসে খাবো। হ্যাঁ চলো দাদা, এখন কোনো মায়ের স্বামী দয়া, বাড়িতে রান্না বান্না করে রেখে একই বস্ত্রে আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি। এইভাবে পথ চলতে চলতে আমি যে আর পথ চলতে পারছি না স্বামী, আমার যে পথ চলতে বড় কষ্ট হচ্ছে। দয়া, এই সামনের গ্রামে গিয়ে আজকে রাতটা আমরা কাটিয়ে দেবো। চলো তোমার দয়া। কাছে একটা কথা বলবো? বলো। দেখো, আমি কখনো তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি। তুমি নিজের ইচ্ছায় যা কিছু দিয়েছো তাই নিয়ে আমি সংসারে খুশি থেকেছি। আজকে যদি আমি তোমার কাছে কিছু চাই, তুমি আমাকে দেবে? কেন দেব না? আমি তোমার স্বামী, বলো তুমি আমার কাছে কি চাও, আমি দেব। আমি তোমার কাছে চাই এক মুঠো অন্ন। অন্ন? হ্যাঁ, আমি পথশ্রমে বড় ক্লান্ত হয়ে পড়েছি, দয়া, আর আমি পথ চলতে পারছি না। কিন্তু দয়া, আমার কাছেও তো কিচ্ছু নেই। তুমিও কিছু খাওনি, আমিও খাইনি। ওগো দয়া, এই গাছতলায় তুমি বসো, আমি তোমাকে বাঁচিয়ে রাখার জন্যে, তোমার মুখে খাবার তুলে দেওয়ার জন্য স্বামী, আমি রেল স্টেশনে এই বৃদ্ধ বয়সে আমি কুলিগিরি করতে যাব। না না স্বামী, না, এই অসুস্থ শরীর নিয়ে বৃদ্ধ বয়সে তুমি রেল স্টেশনে কুলিগিরি করতে যাবে? যাবো যাবো দয়া, আমি শুধু আমার মুখে এক মুঠো অন্ন তুলে দেওয়ার জন্য? না 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 স্বামী, না, আমি তোমাকে- এই যে আমি সহ্য করতে পারি আমি না। তোমাকে মরে যেতে দেবো না গো। এই যে আমি সহ্য করতে একটা মানুষকে বাঁচাবার জন্য আমি সব বাবুদের হাতে বাইরে ধরবো,
তাদের কাছে কেঁদে কেঁদে বলবো একটা প্রাণ অকালে ঝরে যাবে, তোমরা আমাকে সাহায্য করো। অবশ্যই আমাকে ডাকবে। তুমি থাকো, আমি যাবো। আমার স্বামীর কাছে খাবার চেয়ে আমি কি অন্যায় করলাম? আমি যে খিদে জ্বালা সহ্য করতে পারছিলাম না, তাই তো তার কাছে আমি এক মুঠো খাবার চেয়েছি। আমার ঠাকুর, ওগো করুণাময়, তুমি আমার স্বামীকে বিপদ মুক্ত করো ঠাকুর, তুমি আমার স্বামীকে বিপদ মুক্ত করো। পদ বলে দাও কোন পথে যাই, কোন পথে সান্ত্বনা দাও বলে পদ বলে দাও, পদ বলে দাও।
নদী দেখতে পাচ্ছি, ওই নদীতে গিয়ে আমার জীবন বিসর্জন করে দেবো। দাদু, তুমি এখানে? তুমি আত্মহত্যা করতে যাচ্ছিলে দিদিমণি? হ্যাঁ দাদু। তুমি তোমার তাছাড়া- গর্বের সন্তান, তুমি তার কথা একবার চিন্তা করলে না দিদিমণি? তুমি বুঝতে পারছো না দাদু, আমি কেমন করে বাঁচবো? একটু থাকার জায়গা নেই, তো বলো আমি খেতে পর্যন্ত পাচ্ছি না। দেখো আজকে কতদিন হয়ে গেল, আমার আমার খুব খিদে পেয়েছে, আমি তো কিছুই খেতে পাইনি। বলো তাহলে আমার এই জীবনটা রেখে আর কি হবে? তাই তো আমি চাইছি ওই নদীতে আমার জীবন বিসর্জন আমি দিয়ে দিতে চাই। অত বড় ভুল কাজ করো না। তুমি নিজের জন্য না, তোমার ওই গর্বের সন্তানের জন্য তোমাকে বাঁচতে হবে। তোমার বাড়ি কি হয়েছে? আমি তোমার পেছু পেছু দৌড়াতে দৌড়াতে সেই বাড়ি থেকে আমি তোমাকে খুঁজতে খুঁজতে আজকে তোমার কাছে এসে পৌঁছেছি দিদিমণি। দাদু, দিদিমণি, এত বড় অন্যায় তুমি করো না। আমারও একটা ছোট্ট কুড়ে ঘর আছে দিদিমণি। দীর্ঘদিন তোমাদের ওই বাড়িতে কাজ করেছি, কিন্তু আমার বাড়ির কথা আমি নিজেই ভুলে গেছি যে আমারও একটা বাড়ি আছে। চলো না দিদিমণি, তোমার ওই গর্বের সন্তানকে নিয়ে ওই 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 আমার ছোট্ট কুড়ে ঘরে তুমি আমার সঙ্গে যে থাকতে পারো না? না দাদু, আমি যদি তোমার সাথে যাই, বাপি জানতে পারলে হয়তো তোমার উপরে বাপি খুব রাগ করবে, তাই আমি তোমার সঙ্গে যেতে পারবো না। না না, তুমি ফিরে যাও না না দাদু। দিদিমণি, তোমার ভয় নেই। তোমার বাবি কিচ্ছু জানতে পারবে না। আমি যেমন ছোট্ট থেকে তোমাকে মানুষ করেছি, তোমার ওই গর্বের সন্তান কেউ আমি ঠিক 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 তেমনি ভাবে মানুষ করবো। হ্যাঁ, তুমি চলো 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 দিদিমণি, আর কোনো বিধান নেই, চলো চলো দাদু। এই তো রেল স্টেশন। এই রেল স্টেশনে আমি এসেছি আমার স্ত্রীকে বাঁচাবার জন্য। ওগো ভাইয়েরাম, ওগো মায়েরাম, ওগো বোনেরাম, একটা প্রাণ বাঁচাবার জন্য তোমরা পারবে না আমার মাথায় মুখ তুলে দিতেন? তোমরা পারবে না ওই মেয়েটার প্রাণ বাঁচাতেন? পয়সা দিতে দাও, দাও। এই মুহূর্তে ওই মেয়েটার প্রাণ বাঁচাতেন। তোমরা এগিয়ে এসো, দাও দাও বাবু, ঘুমায়েরা, তোমরা আমাকে কুলি নাও, আমার স্ত্রীকে বাঁচাতেন। তোমরা কিছু পয়সা দাও বাবু, কুলি দে বাবু, কুলি। তোমরা যাকে বলে পেটটা মন করে, যে পেটে জ্বালা
হচ্ছে একমাত্র আমি। বাবু, আপনার কি আছে আপনি আমার মাথায় তুলে দিন, আমার পয়সার খুব প্রয়োজন। আরে না, আমি তখন থেকে খুলি খুলি রাখছি, তুমি শুনতে পাচ্ছ না? আমার ব্যাগটা নিয়ে একটু রেল স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়েছে। এই কি হলো, তুমি নেবে? হ্যাঁ, নেব নেব। চলুন বাবু, চলুন, আপনাকে দিন। লোকের পূজা মাথায় করি, রাস্তার কুলি। আপনাকে দেখে আমার বড় কষ্ট হচ্ছে বর্দা। আপনার ভাই উত্তম চাকরি করছে আর আপনি রাস্তায় কুলিগিরি করছেন। এটা যাওয়ার ভাগ্য। যে ভাইকে কোলে পিঠে করে মানুষ করলেন, নিচে না খেয়ে তাকে খাইয়ে মানুষ করলেন, সেই ভাই আপনাকে ঘর থেকে তাড়িয়ে দিয়ে রাস্তার কুলি বানিয়ে দিল বর্দা। কি বলবো বর্দা, যার যা কপালে লেখা আছে। দেখি আমার কপালে আবার কি লেখা আছে। আমার ব্যাগটা ঠিক মতো দামি দামি জিনিস ছিল ভেঙে সব টুকরো টুকরো হয়ে গেছে। হারামজাদা, আমার শখের বোন, শখের বোনের জন্য আমি শখের মালপত্র নিয়ে যাচ্ছিলাম। আমার মনটা খারাপ। অনাহারে আছিস, কইতে পারবি না বললি না? আমার দামি জিনিস আমার না হয়েছে তামাল রায়। জুতো মারলাম, রাস্তায় পরে তামাল জুতো খালি। আর তোর ভাইকে কি করবো জানি? না, এই মুহূর্তে যাই, আমার দয়া সে অপেক্ষা করছে। আর এখানে আমি থাকবো না। অনেক অনেক বুক দিয়ে আমার ঝলকে ঝলকে রক্ত উঠছে। আমি এই মুহূর্তে যাই।
রোমান্টিক আইটেম। মাইকে হাত দেবেন না কেউ, মাইকে বা বক্সে কেউ হাত দেবেন না, বারবার অনুরোধ করছি। ওখানে শর্ট মারবে, কারেন্ট আছে, কেউ হাত দেবেন না। আইটেম হ্যালো হ্যালো। ধন্যবাদ দর্শক মন্ডলী। মাজার শরীফের এই আইটেমটি